জি, ভালো আছি। হ্যাঁ, নরহত্যা কিংবা মানুষ হত্যা নিয়ে যে আলোচনা এখান থেকে আমরা পড়তে চাই। তো নিন্দনীয় নরহত্যা বা কালপাবল হোমিসাইড, এইটা তার আগে আমরা যদি বুঝি ব্যাপারটা যে আসলে একটা হত্যা, মানুষ হত্যা, হ্যাঁ, হোমোসাইড বা হোমিসাইড, একটা মানুষ কর্তৃক আরেকটা মানুষের যে হত্যা, হ্যাঁ, এইটাই কিন্তু নিন্দনীয় নরহত্যা। তো এই নিন্দনীয় নরহত্যা আবার দুই ধরনের হইতে পারে। একটা হইতে পারে লফুল হোমিসাইড, আর একটা হচ্ছে আনলফুল হোমিসাইড। তো লফুল হোমিসাইড মানে এখন প্রশ্ন হইল যে আচ্ছা, মানুষ হত্যা আবার বৈধ হইতে পারে? মানুষ হত্যা কিভাবে বৈধ হইতে পারে? আপনাদের কি মনে হয়, এক মানুষ করতে গিয়ে আরেক মানুষ হত্যা সেইটা কিভাবে বৈধ হইতে পারে? এটা মামুন ভাই, যদি ওই যে রাইট অফ প্রাইভেট ডিফেন্সের ওই জায়গাতে কেউ পড়ে যে তাকে হত্যা না করলে নিজের জীবনটাই সংশয় হবে, বা তাকে হত্যা না করলে আমি প্রপার্টি রক্ষা করতে পারবো না, এই যে রাইট অফ প্রাইভেট ডিফেন্স, সম্পদ এবং জীবন সম্পর্কে যেগুলো আছে, সেক্ষেত্রে যদি হয় তাহলে হচ্ছে যে এই হত্যাটা অপরাধ হিসেবে বিবেচিত হবে না। জি, আরেক জি, জি। জায়গা, কেমন আছেন দুলে ভাই? হ্যাঁ, কেবরিয়া ভাই বলেন প্লিজ। মুরব্বী জি ভাই, আমি তো এই যে আরো খবর কিছু পাই। জায়গা আছে, যেমন হচ্ছে যে বিচারক একটা হ্যাঁ, মানুষকে কলকাতা। হচ্ছে কি করলো, মানে ফাঁসির অর্ডার দিল, ওই ফাঁসির অর্ডারের অধীনে একজন জল্লাদ তাকে ফাঁসি দিল। মানুষ কিন্তু এখানে ঠিকই হত্যা হইলো, বাট সেটা লিগাল একটা আপনি কই? ট্রামের মধ্যে পড়ার কারণে বলবো সেটা যে আর হচ্ছে যে শাস্তিযোগ্য হত্যা হচ্ছে না। ডাস্টবিনের মোড় নাকি বলছিল আগে। হ্যাঁ, তারপরে ব্যাপার দেখা গেল যে ডাক্তার করলো, অর্থাৎ 88 নাম্বার সেকশন অনুযায়ী ডাক্তার যখন সব বিশ্বাসে তার কনসেন্টে অপারেশন করতেছে, সেখানেও মৃত্যুবরণ করলো, অর্থাৎ ওখানেও হত্যা। মানুষ যদি স্বাভাবিক নিয়মের বাইরে যেভাবেই মারা যাক, সেটাই হত্যা। জি, ব্যাপারটা তাই। তো হচ্ছে যে এই যে একটা মানুষ কর্তৃক ফ্যাসিলিটিস কি যে আরেকটা এখানে মানুষ পাস মানুষ করে সে হত্যা করা হয় বা ভলান্টিয়ার হিসেবে হত্যাকাণ্ড সংগঠিত নিজের হয়, এই পরিচয় দিতে হত্যাগুলো পারবে? আসলে দুই ধরনের। কাজের একটা ক্ষেত্র, হচ্ছে যে ট্যাক্স, ভ্যাট একটা রিটার্ন বৈধভাবে নরহত্যা বা মানুষ অর্থাৎ হত্যা, আর একটা হচ্ছে অবৈধ, যেটা আইন সমর্থন করে না, জয়েনও এটা করতে পারবে অবৈধ। না। তবে যে হত্যাকাণ্ডগুলো করলেও আসলে হ্যাঁ, ফৌজদারি হ্যাঁ, হ্যাঁ। দায় থেকে অব্যাহতি পাবার সুযোগ আছে, বা আগামী ফৌজদারি দায় হ্যাঁ। থেকে অব্যাহতি পাবার সুযোগ থাকে, এগুলাই হইতেছে যে লফুল হোমিসাইড বা বৈধ নরহত্যা বা মানুষ হত্যা। আমরা যখন অলরেডি দিলাম তখন কিবরিয়া তো ভাই আমরা বলছেন, পরীক্ষা দিছি অনেকগুলো 20,000 পয়েন্ট এবং অনেকগুলো সেকশন নিয়ে কথা বলছেন, যেগুলো হচ্ছে আমরা খুব সহজে পাস যদি বলি, ধরেন 13,000 মতো। দণ্ডবিধিতে আমাদের যে জেনারেল এক্সেপশন আছে, যেটা হচ্ছে 76 থেকে 106 ধারার মধ্যে হ্যাঁ, হ্যাঁ। যে এক্সেপশন কই গুলোর দেন কথা তো বলা আছে? হয়েছে, এই আশেপাশে আছে? জায়গাগুলোতে, এই সেকশন গুলোর অধীন যদি কোনো হত্যাকাণ্ড সংঘটিত হয়, সেটা সেক্ষেত্রে কেমন? তাকে ফৌজদারি দায় থেকে অব্যাহতি হ্যাঁ? দেয়া যেতে পারে। এই কারণে এইটাকে বলা হয় লফুল ও আচ্ছা, আচ্ছা। হোমিসাইড বা বৈধ ঠিক নরহত্যা বা আছে, ঠিক মানুষ আছে। হত্যা। আরেকটা ব্যাপার তো আমরা জানলাম যে অবৈধ নরহত্যা বা অবৈধভাবে মানুষ হত্যা, যদি আনলফুল হোমিসাইডের কথা বলি, সুতরাং এইখানে আইন দ্বারা যে হত্যাকাণ্ডগুলো সমর্থন করবার সুযোগ নেই, যেখানে আপনি ফৌজদারি দায় কমানোর সুযোগ নেই, যেখানে ফৌজদারি দায় থেকে অব্যাহতি পাবার কোনো সুযোগ নেই, হ্যাঁ, সেগুলো হইতেছে যে আনলফুল হোমিসাইড বা অবৈধ নরহত্যা। তো এখন যদি আমরা নিন্দনীয় নরহত্যা বা হচ্ছে যে কালপাবল হোমিসাইড বা নরহত্যা বা এই নরহত্যা সম্পর্কে যদি জানি, এইটা 299 নম্বর সেকশনে বলা হয়েছে। তবে যেটা বলা হয়েছে সেটা হলো নিন্দনীয় নরহত্যার মানে উপাদান হচ্ছে যে একদম তিনটা উপাদানের কথা বলা হয়েছে, যে এই তিনটা উপাদান যদি থাকে তাহলে এইটা নিন্দনীয় নরহত্যা বলে গণ্য হবে। তো সেখানে তারা বলল যে কোনো কার্যের মাধ্যমে কারোর মৃত্যু ঘটাইতে হবে, অবশ্যই একটা কাজ সংগঠিত হইতে হবে যে কাজের মধ্য দিয়ে কারো মৃত্যু ঘটবে। তো কোনো কার্য ছাড়া তো আসলে কারোর মৃত্যু ঘটানো সম্ভব না।
তো এমন একটা হত্যা ঘটানো হয়েছে যেখানে একদম ইন্টেনশনালি, যেখানে আপনার ইন্টেনশন ছিল কিংবা আমার ইন্টেনশন ছিল যে আমি মৃত্যু ঘটাবো। তাহলে প্রথম উপাদানটা হইতেছে যে মৃত্যু ঘটানোর যে ইন্টেনশনটা থাকা বা অভিপ্রায়টা থাকা, এইটা একটা নিন্দনীয় নরহত্যা। এক নম্বরে হচ্ছে 1 নম্বর উপাদান। তো 2 নম্বর উপাদানে গিয়ে বলল এমন শারীরিক জখম ঘটানোর উদ্দেশ্যে যা সম্ভবত মৃত্যু ঘটাবে। মানে এমন একটা শারীরিক জখম ঘটানোর যে উদ্দেশ্য, যে দেখা গেল যে আমার ঘাড়ে যদি কেউ কোপ দিয়ে দেয়, তার যদি ইন্টেনশন থাকে, তো এইটা তো মৃত্যু ঘটানোর জন্য যথেষ্ট। এইটা একটা উপাদান। আরেকটা উপাদান হলো যে আঘাতকারী জানে, যিনি আঘাত করছেন তিনি জানেন যে এমন আঘাতের দরুন মৃত্যু ঘটতে পারে। তো নিন্দনীয় নরহত্যাতে এই 3টা উপাদান খুবই গুরুত্বপূর্ণ। এরপরে যে সেকশনটা আছে যদি আমরা পড়ি 300 ধারায় মার্ডার বা খুন, আমরা দেখবো যে এই যে 3টা উপাদান এবং মার্ডার বা খুনের যে উপাদানগুলো খুব কাছাকাছি, শুধু কাছাকাছি নয়, দেখা যায় যে মোস্ট অফ দেম আসলে সিমিলার। তাহলে নিন্দনীয় নরহত্যা থেকে খুনকে কিভাবে আলাদা আলাদা করব আমরা? আচ্ছা, সেই জায়গায় যাবার আগে এখানে 3টা এক্সপ্লানেশন দেওয়া হয়েছে নিন্দনীয় নরহত্যা, এটা আমরা জেনে আগে বলছে যে 1 নম্বর এক্সপ্লানেশন বা ব্যাখ্যার মধ্যে বললো যে এমন একজন ব্যক্তিকে দৈহিক আঘাত করে মৃত্যু ত্বরান্বিত করা যে ইতিমধ্যে অসুস্থ এবং মুমূর্ষু অবস্থায় আছে। তো এই ব্যাখ্যা তো খুবই সরল, যেখানে বলছে এমন একজন ব্যক্তিকে দৈহিক আঘাত করে মৃত্যু ত্বরান্বিত করা যে ইতিমধ্যে অসুস্থ অথবা মুমূর্ষু অবস্থায় আছে। 2 নম্বর এক্সপ্লানেশনে বলতেছে কোন ব্যক্তিকে এমন ভাবে দৈহিক আঘাত করা যে আঘাতের দরুন তার মৃত্যু হয়, যদিও সুচিকিৎসার আশ্রয় নিলে মৃত্যু নিবারণ করা যেত। দেখা গেছে যে, জি আপা কিছু বলছিলেন। আচ্ছা, দেখা যায় যে এমন একটা ঘটনা ঘটেছে যেখানে হলো যে ওই ঘটনার দরুন কেউ মৃত্যু শয্যায়, যদি তাকে হচ্ছে যে সুচিকিৎসার ব্যবস্থা করা যেত, তাকে যদি সে সেক্ষেত্রে তার মৃত্যু থেকে নিবারণ করার সম্ভব হতে পারত। আরেকটা ব্যাপার হচ্ছে যে মানে কোন মহিলাকে এমন ভাবে মারা, এইখান থেকে প্রশ্নটা হয়। এবং 3 নম্বর এক্সপ্লানেশনটা ইম্পর্টেন্ট, যে আপনি কোনো মহিলাকে এমন ভাবে মারছেন যার ফলে তার গর্ভে থাকা বাচ্চা মারা যায়। যদি গর্ভে থাকা কোনো বাচ্চা মারা যায়, সেটা কিন্তু নিন্দনীয় নরহত্যা বলে গণ্য হবে না। কিন্তু এই আঘাতের ফলে ওই বাচ্চার অংশ বিশেষ যদি শরীর থেকে বের হয়ে আসে কিংবা বের হয়ে আসার পরে মারা যায়, সেক্ষেত্রে সেটা নিন্দনীয় নরহত্যা বলে গণ্য হবে। তো মোটামুটি হইতেছে যে নিন্দনীয় নরহত্যা বা কালপাবল হোমিসাইডের এই উপাদান 4টা আমাদের জন্য 3টা খুবই গুরুত্বপূর্ণ, যে উপাদানগুলো আমাদের মার্ডারের উপাদানের সাথে খুব বেশি মিলে যাবে। তারপরে আমরা আলাদা করব যে আসলে কিভাবে মার্ডার থেকে কালপাবল হোমিসাইডকে আলাদা করা যায়। তবে একটা কথা বলে রাখি, সেটা হইতেছে যে আপনার প্রত্যেকটা মার্ডারের ইনিশিয়াল স্টেজ হইতেছে যে কালপাবল হোমিসাইড। মানে আপনার মার্ডার হইতে হইলে কালপাবল হোমিসাইড হয়েই বা নরহত্যা হয়েই মার্ডার হইতে হবে। মানে একদম মূল নিন্দনীয় নরহত্যাটা হইতেছে কি একটা মূল, যেটার শেকড় আর কি। হ্যাঁ, এইটার মধ্য দিয়েই মার্ডার হইতে হবে। মানে আগে নিন্দনীয় নরহত্যা ঘটতে হবে, দেন মার্ডার বা খুন। এখন যদি আমরা উদাহরণগুলো একটু পরে দেখব। আমরা যদি এখন একটু খুনকে দেখতে যাই বা খুনকে যদি সংজ্ঞায়িত করতে যাই বা মার্ডারকে সংজ্ঞায়িত করতে যাই, সেক্ষেত্রে আমরা কিভাবে সংজ্ঞায়িত করব? সেটা বলছে যে 300 ধারার মধ্যে আমরা মার্ডারের সংজ্ঞাটা পাবো, যেখানে বলা হলো যে 300 ধারাকে 2 ভাগে ভাগ করা হয়েছে। 300 ধারার
দুই ভাগে ভাগ করা হয়েছে। প্রথম অংশে বলা হয়েছে চারটা শর্তের কথা, যে শর্তগুলো মূলত খুন বলে বিবেচিত হবে। সেইটাই বলছে যে 300 ধারার প্রথম অংশে উল্লেখিত 4টি শর্তের যে কোনো একটি শর্ত যদি আপনি পূরণ করেন তাহলে এটা খুন বলে গণ্য হবে। হ্যাঁ, এবং যেই ক্ষেত্রে 300 ধারার দ্বিতীয় অংশের 5টি ব্যতিক্রমের মধ্যে পড়ে না, যে 5টা ব্যতিক্রম আছে 300 ধারার মধ্যে, সেই 5টা ব্যতিক্রমের মধ্যে পড়বে না, তাহলেই আমরা এটাকে খুন বলতে পারবো। সুতরাং এক কথায় যদি বলতে যাই, খুন বা মার্ডার হচ্ছে যে মানে তার যে শর্তগুলো আছে এই শর্তগুলো পূরণ করবে, কিন্তু এর মধ্যে যে দ্বিতীয় অংশটা আছে যেখানে হইলো যে 5টা কিসের কথা বলা হচ্ছে, স্পেশাল এক্সেপশনের কথা বলা হচ্ছে, এই এক্সেপশনের মধ্যে পড়বে না, তাহলে কি আমরা এটা মার্ডার বা খুন বলতে পারবো? তাহলে আমরা হচ্ছে যে 300 ধারায় গিয়ে একটু মার্ডারের শর্তগুলো দেখবার চেষ্টা করি যে আসলে কি বলছে, মার্ডারের সব শর্তগুলো কি বা উপাদানগুলো কি। বলছে কোন ব্যক্তিকে মৃত্যু ঘটানোর অভিপ্রায় বা ইন্টেনশন নিয়ে আঘাত করে মৃত্যু ঘটানো। আমরা কিন্তু কালপেবল হোমিসাইডের মধ্যেও পড়ছি যে আপনাকে হত্যার জন্য ইন্টেনশন থাকতে হবে। আবার এই খুনের 4টা শর্তের প্রথম শর্ততেও আমরা পাইলাম যে এইখানেও হচ্ছে যে আপনার খুনের অভিপ্রায় নিয়ে বা কারো মৃত্যু ঘটানোর অভিপ্রায় নিয়ে বা ইন্টেনশন নিয়ে আঘাত করে যদি আপনি মৃত্যু ঘটান তাহলে এটা খুন বলে গণ্য হবে। দুটো মিলে গেল না? তাহলে আমরা আলাদা করব কিভাবে? আমরা আরেকটু আগাই। যেমন ধরেন যে এটা নিয়ে যদি একটা এর উদাহরণ দিই, উদাহরণ দিয়ে কিছুই নাই। যেমন হচ্ছে যে এ বি কে হত্যার উদ্দেশ্যে তার প্রতি গুলি চালায়। আমি আমাকে হত্যার উদ্দেশ্যে জগবন্ধু দা গুলি চালাইছে, হ্যাঁ, ফলে আমার মৃত্যু হয়েছে। সুতরাং জগবন্ধু দা কি খুনের দায়ে দায়ী হবেন? আমাকে হত্যার উদ্দেশ্যে জগবন্ধু দা আমার দিকে গুলি চালাইছেন, সুতরাং আমার খুনের দায়ে জগবন্ধু দা কি হবেন? দায়ী হবেন। এইটা হইতেছে যে প্রথম শর্ত। দ্বিতীয় শর্ততে বলা হইতেছে যে অপরাধী বা যিনি আসামি হবেন তার জানা থাকে বা নলেজ থাকে, মানে ক্রিমিনাল নলেজ থাকে যে সে এই ধরনের আঘাতের ফলে কোনো ব্যক্তির মৃত্যু হইতে পারে। মানে অপরাধীর জানাই থাকে যে এই ধরনের কি করলে, এই ধরনের একটা আঘাত করলে যে তার মৃত্যু ঘটতে পারে। যেমন ধরেন যদি ব্যাপারটা এমন হয় যে আমি জানি যে কি বলছে এনামুল ভাই ডায়াবেটিক আক্রান্ত, তো আমি এনামুল ভাইকে যদি একটা কোপ দেই, হ্যাঁ, এগুলো কিন্তু আমাদের মধ্যে উদাহরণ দিচ্ছে, আবার কেউ পার্সোনালি নিয়েন না যে নাম ধরে বলছে বা এটা। তো এনামুল ভাইকে যদি আমি একটা কোপ দেই, খুব স্বাভাবিক অর্থে একজন ডায়াবেটিক পেশেন্টের মানে হচ্ছে যে তার যে ইটা সেরে ওঠা, হ্যাঁ, তার যে ইমিউনিটি সিস্টেম এটা কম থাকে, কিংবা ডায়াবেটিক ছাড়া এমন কিছু রোগ আছে যেখানে হচ্ছে যে সামান্য ক্ষত করে দিলেও সেটা তার মৃত্যু ঘটানোর জন্য যথেষ্ট, যেটা যিনি অপরাধ করেন তার জানা থাকে। হ্যাঁ, এটা 2 নম্বর শর্ত। যদি এরকম ঘটনা ঘটে জানা থাকে তাহলে এটা এটা কি হবে? এইটাও খুন বলে গণ্য হবে। আরেকটা বলছে যে যেরূপ শারীরিক জখম প্রাকৃতিক ও স্বাভাবিক নিয়মে মৃত্যু ঘটানোর জন্য যথেষ্ট, এইরূপ শারীরিক জখমের অভিপ্রায় নিয়ে আঘাত করা হইলে, এখন দেখা গেল যে এ নামক একজন ব্যক্তি বি নামক একজন ব্যক্তি কি করে, ঘাড়ের মধ্যে তরবারি দিয়ে কোপ দেয়। তা ঘাড়ের মধ্যে একটা তরবারি দিয়ে যদি শুধু কোপ দেয়, তা এটা তো প্রকৃতির স্বাভাবিক নিয়মেই মৃত্যু ঘটার জন্য যথেষ্ট। হ্যাঁ, তো যদি এরকম ঘটনা ঘটে তাহলে এটা খুন বলে গণ্য হবে। আরেকটা ব্যাপার হলো যে কোনো ব্যক্তি এমন কোনো কাজ করে যা আসন্ন বিপজ্জনক এবং সে জানে এই কাজের জন্য কারোর মৃত্যু হতে পারে, এবং ওই কাজের ফলে কারোর মৃত্যু হলে খুন বলে গণ্য হবে। অপরাধী এটা জানে যে এই কাজটা কি খুবই বিপজ্জনক, যদি এটা করি
তাহলে হইতেছে যে কি এটা খুন বলে গণ্য হতে পারে। যেমন ধরেন যে আমি বিনা অজুহাতে, যেমন আমরা 24-এর মানে কোনো অজুহাত নাই, হ্যাঁ, বিনা অজুহাতে জনতার উপরে গুলি চালাইলাম। তো জনতার উপরে গুলি চালাইলে কাউকে একজন লাগলে তো সে মারা যাবে, এটা খুব স্বাভাবিক। তাহলে হচ্ছে এরকম ঘটনা ঘটলেও এইটা খুন বলে গণ্য হবে। তো দেখা গেল যে আমাদের কালপেবল হোমিসাইড এবং হচ্ছে যে খুনের যে 4টা শর্ত এবং কালপেবল হোমিসাইড বা নিন্দনীয় নরহত্যা বা অপরাধজনক নরহত্যার যে 3টা শর্ত বা উপাদান, এগুলো খুব কাছাকাছি, খুব কাছাকাছি না, একদম একদম ম্যাচ করে যায়। তাহলে হচ্ছে যে এইটারে আলাদা করা যায় কিভাবে? এইটা আলাদা করতে গেলে আমি যেভাবে আলাদা করছি আপনারা এইভাবে করছেন কিনা, এই যে স্পেশাল এক্সেপশন গুলো আছে, স্পেশাল এক্সেপশন গুলো যদি আমরা জানি, স্পেশাল এক্সেপশন গুলো যদি আমরা মনে রাখতে পারি, স্পেশাল এক্সেপশন গুলোকে যদি আমরা ধারণ করি, তাহলে হচ্ছে যে কোনটা খুন এবং কোনটা কালপেবল হোমিসাইড এইটা আলাদা করা সহজ বলে আমার কাছে মনে হয়। হ্যাঁ, আমরা একটু দেখি তাহলে স্পেশাল এক্সেপশন গুলো দেখি। বলছে যে স্পেশাল এক্সেপশন, যে এখানে হচ্ছে যে নিন্দনীয় নরহত্যা যে ক্ষেত্রে খুনের পর্যায়ে পড়ে না। তো এই যে 5টা যে স্পেশাল এক্সেপশন আছে, এই ঘটনাগুলো খুনের পর্যায়ে পড়বে না, সেই কথাটাই বলা হয়েছে যে 300 ধারা 2য় অংশে। তো এখানে প্রথম অংশে প্রথম যেটা বললো যে 1 নম্বরে যদি আমরা বলি, সেক্ষেত্রে বললো যে যদি কেউ মারাত্মক ও আকস্মিক প্ররোচনায়, দেখা গেল যে কেউ খুবই মানে উত্তেজিত ছিল বা খুবই আকস্মিক ভাবে এটা ঘটানোর তার কোনো ইন্টেনশন ছিল না, সাডেনলি সে প্রভোক্ট হয়েছে, হ্যাঁ, এইরকম হওয়ার পরে যদি সে কারোর মৃত্যু ঘটায়, তাহলে এটা খুন বলে গণ্য হবে না, এটা নিন্দনীয় নরহত্যা বলে গণ্য হবে। তাহলে প্রথম নম্বর এক্সেপশনে আমরা কি বুঝলাম, জানলাম, সেটা হচ্ছে যদি কোনো ব্যক্তি যে মারাত্মক বা আকস্মিক প্ররোচনার মধ্যে প্ররোচিত হয় কিংবা সাডেনলি গ্রেভ এন্ড প্রভোক হয়, হ্যাঁ, হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে, হ্যাঁ, এইটার ফলে যদি কারোর মৃত্যু ঘটায়, তাহলে এইটা খুন বলে গণ্য হবে না, এটা নিন্দনীয় নরহত্যা বলে গণ্য হবে। তবে এইটার আবার 3টা ব্যতিক্রম আছে। এখন দেখা গেল যে এমন হইলো যে আমি এমন একটা অ্যাটিটিউড করলাম যে আমি আসলে খুবই প্রভোক্ট হয়েছি, কিংবা হইতেছে যে আমি আকস্মিক ভাবে উত্তেজিত হয়েছি বা নিজে নিজেই উত্তেজনার করে আমি কাউকে হত্যা করেছি, তাহলে কিন্তু আবার এইটা উম, বিশেষ ব্যতিক্রমের মধ্যে পড়বে না, তাহলে কিন্তু আবার এটা খুন বলে গণ্য হবে। সেটাই বলছে যে স্পেশাল এক্সেপশনের প্রথমে গিয়ে আবার এইটার মানে আপনি যদি মারাত্মক প্ররোচনা এবং আকস্মিক ভাবে কোনো মৃত্যু ঘটান, হ্যাঁ, সেইটা নরহত্যা বলে গণ্য হবে। তবে এইটার ব্যতিক্রম আছে 3টা। সে ব্যতিক্রম 3টা কি? যদি ইচ্ছাকৃতভাবে উত্তেজনা এবং প্ররোচনাকে হত্যার অজুহাত হিসেবে ব্যবহার করেন। হ্যাঁ, কোনো একটা বিষয়ে আপনি এমন ভাবে, ওই যে কথা আমি বললাম যে আমি এমন ভাবে উত্তেজিত হয়েছি যে না আমি তো ঠিকই আছি, কিন্তু আমি উত্তেজনা আর দেখাই আমি আসলে খুনকে নিন্দনীয় নরহত্যা বলে চালাই দিব, সেটাতে সুযোগ নাই যদি আপনি ইচ্ছাকৃতভাবে উত্তেজনা এবং প্ররোচনাকে হত্যার অজুহাত হিসেবে ব্যবহার করেন। দ্বিতীয়টা বলছে যে সরকারি কর্মচারী তার আইনগত ক্ষমতা প্রয়োগকালে উত্তেজনা দিলে যদি উক্ত ব্যক্তি উত্তেজিত হয়ে তাকে খুন করে। কি বললো, যে সরকারি কর্মচারী তার আইনগত ক্ষমতা প্রয়োগকালে উত্তেজনা দিলে যদি উক্ত ব্যক্তি উত্তেজিত হয়ে তাকে খুন করে, তাহলে এটা খুন বলেই গণ্য হবে। মানে মানে আইনগত ক্ষমতা প্রয়োগকালে সরকারি কর্মচারী উত্তেজনা দিলেও তাকে যদি খুন করা হয়, তাহলে সেটা নিন্দনীয় নরহত্যা না, খুন বলে বৈধ মানে গণ্য হবে। আরেকটা ব্যাপার বলছে যে বৈধভাবে আত্মরক্ষার অধিকার প্রয়োগের সময় উত্তেজনা প্রদান করা হলে, বৈধভাবে
আত্মরক্ষার অধিকার প্রয়োগের সময় উত্তেজনা প্রদান করা হলে এবং সেই উত্তেজনা অনুযায়ী আত্মরক্ষার প্রয়োগকারী ব্যক্তিকে হত্যা করলে এইটাও খুন বলে গণ্য হবে। স্পেশাল এক্সেপশনের প্রথম যে পয়েন্ট আছে যে আপনি মারাত্মক কিংবা আকস্মিক প্ররোচনায় আপনি যদি কাউকে হত্যা করে ফেলেন সেটা নিন্দনীয় নরহত্যা বলে গণ্য হবে, কিন্তু এইটার আবার তিনটা ব্যতিক্রম আছে। যেই তিনটা ঘটনা যদি আপনি কখনো ঘটান তাহলে সেটা আবার নিন্দনীয় নরহত্যা নয়, সেইটা আবার খুন বলে গণ্য হবে। আমরা যদি দ্বিতীয়টাতে দেখি সেটা হচ্ছে যে এখন দেখা গেল আত্মরক্ষার অধিকার আপনি প্রয়োগ করার জন্য, মানে সেলফ ডিফেন্সের জন্য যদি আপনি আত্মরক্ষার অধিকার বা প্রাইভেট ডিফেন্সের জন্য যতটুকু প্রয়োগ করা প্রয়োজন তার চেয়ে বেশি প্রয়োগ করে যদি কারো মৃত্যু ঘটান তাহলে সেটা নরহত্যা বলে গণ্য হবে। তবে এইখানে কিন্তু কোনো ধরনের পূর্ব পরিকল্পনা থাকলে হবে না, যে না এরকম যদি কখনো হয় প্রাইভেট ডিফেন্সের সময় আমি ওকে একদম মেরে দিব, এটা যদি পূর্ব পরিকল্পিত হয় তাহলে কিন্তু খুন বলে গণ্য হবে। কিন্তু এইটা আপনার গুড ফেইথে হইতে হবে এবং পূর্ব পরিকল্পনা থাকা যাবে না। এরকম যদি হয় তাহলে হইতেছে যে এইটা খুন নয়, নিন্দনীয় নরহত্যা বলে গণ্য হবে। 3 নম্বরে গিয়ে বলতেছে কোন সরকারি কর্মকর্তাকে তার ক্ষমতার অধিক প্রয়োগ করে যদি কারো মৃত্যু ঘটায়। কারণ সরকারি কর্মচারী বা কর্মকর্তা চাইলে আমাকে অ্যারেস্ট করে নিয়ে যেতে পারে, কিংবা এক পর্যায়ে যদি কথা কাটাকাটি বা কোনো এক পর্যায়ে তিনি যদি তার ক্ষমতার অধিক যে ক্ষমতা তিনি প্রয়োগ করার ওই প্রয়োজনীয়তা নাই এরকম যদি ক্ষমতা প্রয়োগ করে যদি কাউকে মেরে ফেলেন বা কাউকে হত্যা করেন সেইটা হচ্ছে নিন্দনীয় নরহত্যা বলে গণ্য হবে। আরেকটা বলতেছে যে আকস্মিক প্ররোচনা, 4র্থ নম্বর, আকস্মিক প্ররোচনা বা সাডেন ফাইট। এখানে কোনো পূর্ব পরিকল্পনা ছিল না, এক পর্যায়ে আমাদের জগবন্ধু দার সাথে আমার কথা হইতেছিল, কথা হইতে হইতে এক পর্যায়ে আমাদের মধ্যে উত্তেজনা তৈরি হয় কোনো একটা বিষয় নিয়ে, তখনই আসলে তৈরি হয়ে গেছে। উত্তেজিত হয়ে দেখা যায় যে কোনো পরিকল্পনা ছিল না, একদম মারামারি হাতাহাতির পর্যায়ে সাডেন একটা মারামারি শুরু হয়ে গেল, জগবন্ধু দা আমার একটা ঘুষি মারলো, আমার মৃত্যু ঘটলো। তো এটা খুন খুন বলে গণ্য হবে না, নিন্দনীয় নরহত্যা বলে গণ্য হবে। 5 নম্বরে গিয়ে বললো 18 বছরের অধিক বয়সের কোনো ব্যক্তি যদি নিজের ইচ্ছায় মৃত্যুবরণ করতে চায় বা মৃত্যুর ঝুঁকি গ্রহণ করে বা কেউ যদি তাকে মৃত্যু ঘটাতে সাহায্য করে তবে তা নিন্দনীয় নরহত্যা বলে গণ্য হবে। আসলে এই ধরনের ঘটনা, এটা ধরেন 18 বছরের অধিক স্পেসিফাই করার কারণ হচ্ছে যে অ্যাডাল্ট মানুষ যদি এমন হয়, সাধারণত গ্রাম বা মফস্বলে বাংলাদেশে এরকম ইতিহাস খুঁজলে পাওয়া যাবে, কিংবা বাংলা সিনেমায় এরকম ইতিহাস পাওয়া যায় বা পাওয়া যাবে যে আমার বয়স হয়েছে, আমার সাথে তো এক্স এর শত্রুতা আছে, সুতরাং তোরাই আমারে মেরে ফেলে হইতেছে যে এক্স কে ফাঁসাই দে বা এক্স এর নামে খুনের মামলা কর। এরকম ঘটনা যদি ঘটে, কেউ যদি স্বেচ্ছায় এরকম মৃত্যুর পথ গ্রহণ করে বেছে নেয়, সেটাকে খুন নয়, নিন্দনীয় নরহত্যা বলে গণ্য করা হবে। তো মোটামুটি আমি যেভাবে মনে রাখার চেষ্টা করি সেটা হচ্ছে যে স্পেশাল এক্সেপশন গুলো মনে রাখার চেষ্টা করি। স্পেশাল এক্সেপশন মনে রাখলে কি হয়, আমার খুন এবং নিন্দনীয় নরহত্যাকে আলাদা করার সুবিধা হয়। আপনারা, কারণ হইতেছে যে আপনি যদি দেখেন মার্ডার এবং কালপেবল হোমিসাইডের যে শর্তগুলো, যে উপাদানগুলো, এইটা একে অপরের পরিপূরক এবং সিমিলার আসলে। হ্যাঁ, তো এই মোটামুটি আলোচনা, উদাহরণে যাবার আগে এই নিয়ে কারো কোনো বক্তব্য, মন্তব্য কিংবা হচ্ছে যে আসলে আরো এটাতে কি যুক্ত করা যায় আপনারা বললে খুশি হব, প্লিজ। কিভাবে মনে রাখেন যে কোনটারে, আমি যদি দুই একটু উদাহরণ পড়ি তাহলে আপনারা আমার একটু হেল্প করেন যে দুই একটু উদাহরণ পড়ি এইটা আসলে কোথায় যাবে। হ্যাঁ, দু একটা উদাহরণ পড়লাম তাহলে। হ্যাঁ,
প্লিজ। জি ভাই পড়েন। এক্স একটি ঝোপের আড়ালে জেড কে বলে জানেন, কিন্তু ওয়াই জানেন না। সরি, এক্স একটি ঝোপের আড়ালে জেড আছে বলে জানেন, কিন্তু ওয়াই জানেন না। এক্স জেড এর মৃত্যু ঘটানোর অভিপ্রায়ে অথবা এর ফলে জেড এর মৃত্যুর সম্ভাবনা আছে জেনে ওয়াই কে ঝোপের প্রতি গুলি ছড়ার জন্য প্রবৃত্ত করে। ওয়াই এর গুলিতে জেড এর মৃত্যু হয়। এইখানে ওয়াই এর অপরাধ, ওয়াই কি কোনো অপরাধ করছে নাকি এক্স অপরাধ করছে, মানে কে অপরাধ করছে তার জন্য কে কোন ধারায় শাস্তি পাবে? ভাই যে গুলি করছে সে তো কোনো অপরাধ করেনি, সে তো জানতো আচ্ছা না। আচ্ছা আর যে ওয়াই এক্স কে প্ররোচিত করছে সে কিন্তু জানে যে ওয়াই যে কি বললেন সি ব্যক্তি ওই ঝোপের আড়ালে আছে। গুলি আচ্ছা গুলি ছুড়লে সে মারা যেতেও পারে, নাও যেতে পারে। আচ্ছা এটা হচ্ছে নিন্দনীয় নরহত্যার দায়ে এক্স হবে, দোষী সাব্যস্ত হবে। আচ্ছা, একজন বললেন যে নিন্দনীয় নরহত্যার জন্য দায়ী হবে, মানে 299 নম্বর সেকশনে তার এটা জি ভাই। চলে যাবে। আচ্ছা, আর কারো মতামত আছে? মানে এইটা কি আসলে নিন্দনীয় নরহত্যাতে যাবে? উদাহরণটা আরেকবার বলুন না কাইন্ডলি, আমি শুনি না একটু ভাই। ইয়াসিন ভাই, ভাই উদাহরণটা আমি শুনি না, একটু কষ্ট করে আরেকবার বলেন না। আচ্ছা, উদাহরণটা হইতেছে বইয়েই আছে, আপনারা দেখতে পারেন যে এক্স একটি ঝোপের আড়ালে জেড আছে বলে জানেন, মানে জেড নামক একজন ব্যক্তি ঝোপের আড়ালে আছেন সেটা এক্স জানেন, কিন্তু ওয়াই এটা জানেন না। এক্স জেড এর মৃত্যু ঘটানোর অভিপ্রায়ে অথবা এর ফলে জেড এর মৃত্যু ঘটার সম্ভাবনা আছে জেনে ওয়াই কে উক্ত ঝোপের প্রতি গুলি ছোড়ার জন্য প্রবৃত্ত করে। ওয়াই এর গুলিতে জেড এর মৃত্যু হয়। এখানে কে অপরাধী এবং কত ধারায় কত সেকশনে যাবে, শাস্তিতে কত, মানে এটা খুন না কালপেবল হোমিসাইড, এবং যুক্তি সহকারে বলে। কথা শুনতে পাচ্ছেন? আমি তো কিছু শুনতে পাই না। ভাই এটা তো কালপেবল হোমিসাইড হবে। যুক্তি কি? এখানে যে আপনার হচ্ছে যুক্তিটা হচ্ছে এই মানে ওয়াই আর কি শাস্তিযোগ্য নরহত্যার যে অপরাধ করেছে এটা একটা যুক্তি। আর হচ্ছে গুলি করছিল, গুলি যে করছিল ওয়াই গুলি করছিল না ভাইয়া? ওয়াই গুলি করছে, হ্যাঁ ওয়াই গুলি করছে। সে তো ইন্টেনশনালি করছে, জেনে শুনে তো করছে। ইন্টেনশনালি অফ কজিং ডেথ, তার এখানে মৃত্যু ঘটানোর তার ইচ্ছা ছিল, মানে অন ভাই, হ্যাঁ, অন ভাই এখানে তিনটা ক্যারেক্টার, তাই না? যে তিনটা একটা হচ্ছে এক্স এবং ওয়াই। এক্স অ্যাবেটমেন্ট করলো, প্ররোচনা দিল ওয়াই কে। আর হচ্ছে জেড হচ্ছে ভিকটিম, জেড হচ্ছে মারা গেল। এখন জেড যে ঝোপের আড়ালে ছিল ওটা শুধুমাত্র এক্স জানতো, ওয়াই কিন্তু জানতো না। এক্স্যাক্টলি। তাহলে এক্স ওয়াই কে ওইদিকে গুলি ছুটতে বললো, ঝোপের আড়ালে ছিল, যেহেতু ঝোপের আড়ালে ছিল অলমোস্ট দুজনেই দেখতে পায় নাই, কিন্তু এক্স জানতো যে ঝোপের আড়ালে আছে। তাহলে এক্ষেত্রে ওয়াই যেহেতু গুলিটা ছুড়ছে এক্স এর প্ররোচনা অনুযায়ী বা পরামর্শ ক্রমে, তাহলে ওয়াই এর কোনো অপরাধ এখানে ওভাবে হবে না। কিন্তু এক্স এর অপরাধ হবে
এ কারণে যে এক্স হচ্ছে ঝোপের আড়ালে ছিল, ওদিকেই গুলি ছুড়তে বলছে, কিন্তু এটা খুন হবে না, এটা হচ্ছে কালপেবল হোমিসাইড হবে। এ কারণে কালপেবল হোমিসাইড হবে যে এটা হচ্ছে যে যদিও লাইকলিটি কজিং ডেথ, বাট এটা বেঁচে যেতেও পারতো সে, মানে গুলিটা যে সে তো দৃশ্যমান না, ঝোপের আড়ালে, সো গুলিটা ওখানে ঝোপের আড়ালে লেগে ওখানে মারা যাবে, একবারে যে মৃত্যুই নিশ্চিত ভেবে মারতেছে তা না। ওই যে 5টা এক্সেপশন যদি আমরা চিন্তা করি, যে হচ্ছে যে একবারে মৃত্যুকেই ত্বরান্বিত করতেছে, ওটাও না, বা প্রাকৃতিক ভাবে যে ওটা ফলে মৃত্যুই হবে, সেম সেম জিনিসও না। সে কারণে এটা হচ্ছে যে কালপেবল হোমিসাইড হবে, মার্ডার হবে না এর ক্ষেত্রে। আচ্ছা, জি, থ্যাংক ইউ। ঠিক আছে, হ্যাঁ, আরেকটা আমি পড়ি, আসলে আরেকটা প্রশ্ন পড়ি, এইটা দেখে আমরা সলিউশন করতে পারি না, যদিও আমার মনে হয় সলিউশন এগুলা করলেই আমার কাছে মনে হয় যে সবচেয়ে বেশি পরিষ্কার যে আমরা এটা বুঝছি আর কি। হ্যাঁ, তো ধরেন আরেকটা প্রশ্ন যদি হয়, এক্স ওয়াই কে ধারালো চাপাতি দিয়ে আক্রমণ করে। আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন, একবারেই হবে, আমি দুবার করে পড়ছি। এক্স নামক একজন ব্যক্তি ওয়াই কে ধারালো চাপাতি দিয়ে আক্রমণ করে। এক্স নিজেকে বাঁচানোর জন্য তার রিভলভার থেকে ওয়াই এর প্রতি গুলি ছোড়েন। কি করেন? এক্স নিজেকে বাঁচানোর জন্য রিভলভার থেকে ওয়াই এর প্রতি গুলি ছোড়েন, যা ওয়াই এর গায়ে লাগে। পরবর্তীতে এক্স আরো একটি গুলি ছোড়েন যাতে ওয়াই মারা যায়। বর্ণিত ঘটনার ক্ষেত্রে এক্স আত্মরক্ষার অধিকার সংক্রান্ত কি সুবিধা পাবেন? পাবে না ভাই, পাবে না। সে যদি প্রথম গুলিতে থেমে যেত তাহলে সে পেত, কিন্তু যেহেতু সে দ্বিতীয় গুলি করেছে তাই সে পাবে না। আচ্ছা, এবং এটা কালপেবল হোমিসাইড হবে ওই যে আপনার ব্যতিক্রম এক অনুযায়ী, না সরি 2 অনুযায়ী, দুই অনুযায়ী। তার আইন প্রদত্ত ক্ষমতা অতিক্রম করেছে সে। জি, থ্যাংক ইউ সৌরভ ভাই, একদমই আপনি একদম খুবই। তো ভাই, জি, যদি মানে উদাহরণটা যদি আরেকটু ডিপলি দিতেন তাহলে কিন্তু আবার হতো না। ওটা হচ্ছে যে মানে রাইট অফ প্রাইভেট ডিফেন্সেই পড়তো। যদি এরকম হতো যে ফার্স্ট সে চাপাতি দ্বারা আঘাত করলো, করার পর সে ফার্স্ট গুলিটা মারলো, গুলিটা মারার পর সে পড়ে গেল, পড়ে যায় আবার উঠে, মানে এক গুলিতেই পড়লো, মনে করেন গুলিটা হাতে লাগলো পায়ে লাগলো, সে যদি আবার চেষ্টা করতো তখন সেকেন্ড গুলি করলে সেটা আলাদা ছিল। জি, 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 কিন্তু যেহেতু পড়ে গেছে সেহেতু সেটা ইয়া হবে, মানে দ্বিতীয় গুলিটা কালপেবল হোমিসাইড করছে বলে ধরে নিতে হবে। জি, 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 একদমই বই থেকে পড়েছি আসলে। হ্যাঁ, তো এই উদাহরণগুলো আসলে একটু বেশি পড়তে হবে, আর হচ্ছে উদাহরণগুলো বুঝলে আসলে এই খুন এবং কালপেবল হোমিসাইড নিয়ে আসলে কোনো থাকবে না আশা রাখি আর কি। হ্যাঁ, তবে স্পেশাল এক্সেপশন গুলো একটু পড়লে আরো ক্লিয়ার হবে। তাহলে খুনের শাস্তি কি, এইটা তো আমরা সবাই জানি যে সবচেয়ে মানে কঠিন শাস্তি বা সবচেয়ে যদি গুরুতর যে শাস্তির বিধান সেটা হইতেছে যে 300 ধারায় যদি কেউ খুন করে তাহলে হইতেছে যে খুনের শাস্তি 302 ধারায় গিয়ে মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত হবে। এবং আমরা যে 299 ধারায় বললাম যে খুন নয় কিন্তু নিন্দনীয় নরহত্যা বা দণ্ডনীয় নরহত্যা যদি এরকম ঘটনা ঘটে, তাহলে হচ্ছে যে যদি এইটার মধ্যে অভিপ্রায় থাকে যে সেইটা ঘটানোর অভিপ্রায় তার ছিল, মানে ইন্টেনশন তার ছিল, তাহলে হচ্ছে যে যাবজ্জীবন কারাদণ্ড অথবা 10 বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড। আর অভিপ্রায় ছাড়া বা উইদাউট ইন্টেনশনে যদি এরকম কাজ করে তাহলে 10 বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড। মামুন ভাই, আমরা 301 দেখবো।
301-এ বলতেছে যে ব্যক্তি মৃত্যু অভীষ্ট ছিল, যে ব্যক্তির মৃত্যু অভীষ্ট ছিল মানে যিনি টার্গেটেড ছিলেন, সেই ব্যক্তি ভিন্ন অন্য কোনো ব্যক্তির মৃত্যু ঘটিয়ে নরহত্যা সংগঠন যদি করে, মানে বলছে যে ব্যক্তির মৃত্যু ঘটানোর ইচ্ছে ছিল, যার মৃত্যু ঘটানোর ইচ্ছে ছিল, সেই ব্যক্তি ছাড়া অন্য কোনো ব্যক্তির মৃত্যু ঘটিয়ে নরহত্যা সংগঠিত হইলে অপরাধী যে ব্যক্তির মৃত্যু সংগঠনের ইচ্ছে করেছিল, হ্যাঁ, বা যে ব্যক্তির মৃত্যু ঘটতে পারত বলে জানতো, সেই ব্যক্তির মৃত্যু সংগঠন করলে তার অপরাধটি যেই রূপ হইতো এই ক্ষেত্রেও সেই রূপ হবে। ব্যাপারটা হলো যে যে ব্যক্তিকে মারার জন্য আমার ইন্টেনশন ছিল, সেটা বলছে যে ব্যক্তির মৃত্যু ঘটানোর ইচ্ছে ছিল বা যাকে মারার জন্য আমাদের টার্গেটেড ছিল যিনি, সেই ব্যক্তি ছাড়া অন্য কোনো ব্যক্তির মৃত্যু ঘটিয়ে, সেই ব্যক্তি ছাড়া অন্য কোনো ব্যক্তির মৃত্যু ঘটেছে, বা সেই ব্যক্তি ছাড়া অন্য কোনো ব্যক্তির মৃত্যু ঘটিয়ে নরহত্যা সংগঠিত হইলে, যদি এরকম নরহত্যা সংগঠিত হয়, যে ব্যক্তির মৃত্যু সংগঠনের ইচ্ছে করেছিল, যাকে মারার আসলে ইচ্ছে ছিল, বা যে ব্যক্তির মৃত্যু ঘটতে পারত বলে জানতো, সেই ব্যক্তির মৃত্যু সংগঠন করলে তার অপরাধটি যেই রূপ হইতো এই ক্ষেত্রেও সেই অপরাধ হবে। ব্যাপারটা সম্ভবত এরকম যে আমি জগবন্ধু তাকে মারতে গিয়ে এনামুল ভাইকে মেরে ফেলছি, তো জগবন্ধু তাকে মারার জন্য যে অপরাধ হইতো এনামুল ভাইকে মারার জন্য সেই অপরাধী হবে। তাহলে কোনটা হচ্ছে ভাই? খুনের পর্যায়ে তো পড়তেছে ভাই। হ্যাঁ, খুনের পর্যায়ে পড়তেছে। ইয়া ভাই, জি জি ভাই, মাম ভাইয়ের সঙ্গে আমি এড করি। এই 301-এর ব্যাপারটা হচ্ছে যে এটা ওই ব্যক্তির ইন্টেনশনটা দেখতে হবে, অর্থাৎ যে ব্যক্তি যাকে মৃত্যু ঘটানোর অভিষ্ট ছিল সে যদি 299-এর যে 3টা ব্যাখ্যা আছে না, মনে করেন এমন একটা ব্যক্তিকে হচ্ছে যে মৃত্যুর জন্য সে পরিকল্পনা করলো, ওই ব্যক্তিটা ছিল আসলে অসুস্থ বা পীড়িত বা রোগাক্রান্ত, তাকে একটু হচ্ছে যে আঘাত করলে সে মারা যেত, কিন্তু ওই ব্যক্তিটা হচ্ছে মারা যায় নাই। ধরেন সে মৃত্যুর প্ররোচনা দিছে আরেকজনরে যে ওই ব্যক্তিকে হত্যা করতে হবে, তাহলে যে ব্যক্তিকে হত্যা করার প্ররোচনা দিছে সে জানতো যে সে ব্যক্তি তো হচ্ছে যে হার্টের রোগী ছিল, তো একটু কিন্তু ভুল কর্মে আরেকজনকে মারছে। তাহলে আমাদের 299-এর 1 নম্বর ব্যাখ্যা অনুযায়ী যারা হচ্ছে যে এরকম দুরারোগ্য বা রোগে ভুগতেছে তাদেরকে মারলে সেটা হচ্ছে কালপেবল হোমিসাইড হবে, মার্ডার না। আর যদি সুস্থ সবল মানুষকে কেউ যদি মারতে যায়, পরিকল্পনা ছিল সুস্থ সবল ব্যক্তি, কিন্তু ওই ব্যক্তিটা না মৃত্যুবরণ করে ভুল কর্মে আরেকজন ব্যক্তিকে মৃত্যু ঘটায়, তাহলে সেক্ষেত্রে মার্ডার হবে। তাহলে 401-এ 299-এর ব্যাখ্যায় যখন পড়বে তখন সেটা হবে কালপেবল হোমিসাইড, আর যখন 299-এর ব্যাখ্যায় পড়বে না তখন যায় কিন্তু মার্ডার হয়ে যাবে।